তোমাকে, এটা আপনার তৃতীয় সলো অ্যালবাম। আমরা কি শুরুতে একটি গান শুনতে পারি আর তোমাকে এই অ্যালবাম থেকে? আচ্ছা, হ্যাঁ। এই অ্যালবামে আমি একটা গান রিমেক করেছি, সেটা হচ্ছে এই কি বেশি নাই তুমি চার উদ্দ আমি চাই, ওইটা দিয়ে শুরু করছি, পরে বললাম। তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনেই দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চাই না, মেলে না আজ কিছু, মেলে না ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। ঘুমন্ত শহর, তুমি আমি জেগে একলা, আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব, এটা গল্প চলে গিয়ে, এই তো আছি বেশ, ভাবছি না কেউ আজ, বলে হোক তা শেষ, মেলে না আজ কিছু, মেলে না ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। অনেক বেশি, অনেক ধন্যবাদ আপনাকে। আর তোমাকে অ্যালবামটা নিয়ে কিছু জানতে চাই। 2.5 বছর পর আপনার এই অ্যালবামটি এলো, এই সলো অ্যালবামটিতে কতগুলো গান আছে? এই অ্যালবামটিতে গান আছে 9টা, যেটার মধ্যে 8টা গানের কথা সুর আমার, আর আরেকটা গানের কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর আমার ওটা। আচ্ছা, এবং আর তোমাকে যে টাইটেল ট্র্যাকটি, সেই টাইটেল ট্র্যাকটি জানতে চাই যে এইটিকে কেন বেছে নিলেন, এবং আর তোমাকে মানে কাকে? আচ্ছা, আর তোমাকে টাইটেল ট্র্যাক হচ্ছে বিকজ এই গানটা আমি লিখেছিলাম, আমি লন্ডনে গিয়েছিলাম কনসার্ট করতে, তখন তখন আমার ওয়াইফকে প্লাস আমার মাকে অনেক মিস করছিলাম, সো ওই সময় গানটা আসলে লেখা হয়। আর টাইটেল ট্র্যাক বিকজ এই গানটার প্রতি আমার অনেক বেশি ভালো লাগা, দ্যাটস ওয়াই এটাকে টাইটেল ট্র্যাক করা হয়েছে এই নাম দিয়ে, আর কি কথা দিয়ে নাম দেওয়া হয়েছে আর তোমাকে। এই কি বেশি না, আপনি বলছিলেন এই গানটিকে রিমেক করেছেন, এই গানটিকে কেন বেছে নিলেন আপনি আর তোমাকে অ্যালবামটির জন্য? আমার প্রত্যেকটা অ্যালবামে দেখা যায় যে আগের কোনো না কোনো গানের একটা রিমেক করা হয়, বিকজ এটার একমাত্র কারণ হচ্ছে গানটার প্রতি ভালো লাগা, প্লাস হচ্ছে গানটাকে আবার নতুন করে আমার যারা শ্রোতা আছেন তাদের সামনে নিয়ে আসা, এই দুই লক্ষ্যেই আসলে এই গানগুলোকে রিমেক করা হয়। সো দ্যাটস ওয়াই কি বেশি না গানটা রিমেক করা হয়েছে। এবং যারা কথা ও সুর নিজেদের জন্যই নিজেরা করে থাকেন, তাদের বলা হয়ে থাকে যে, অনেকেই অভিযোগ করে, আমার অভিযোগ না, অনেকেই অভিযোগ করে থাকেন যে একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে। এই ক্ষেত্রে আপনার এই তৃতীয় অ্যালবামটি অন্য দুই অ্যালবাম থেকে কতটুকু আলাদা? এই অ্যালবামের ডিফারেন্স যেটা হচ্ছে কি, আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবার নিজে করেছি, এবং আমি চেয়েছি যে আবার আমার ফার্স্ট কিন্তু সবসময় আমি অ্যাকোস্টিক গিটারে কমফোর্টেবল,
আচ্ছা সো এবার আমি সাউন্ডটা পুরোপুরি অ্যাকোস্টিক রাখার চেষ্টা করেছি, দুই একটা বাদে, বাট মোস্ট অফ দ্য গান আমি অ্যাকোস্টিক করার চেষ্টা করেছি, যেটা আগের অ্যালবামগুলো ব্যান্ডের অ্যালবামে ছিল, বাট আমার সলো অ্যালবামে কিছুটা মিসিং ছিল। সো এবার আমি এই ডিফারেন্সটা আনার চেষ্টা করেছি। আর অ্যাজ এ সিঙ্গার সং রাইটার সবারই একটা সিগনেচার থাকবেই। তো আমাদের রবীন্দ্রসঙ্গীতকে অনেকে বলে যে মানে একই রকম লাগে, নট মাই ওয়ার্ডস, সবাই অনেকে বলে। সো ওইটা আসলে সিগনেচার, এটা একঘেয়েমের চাই, আমি বলবো যে দিস ইজ দ্য সিগনেচার। এবং জানতে চাইবো যে যাত্রী ব্যান্ডের কথা। যাত্রী ব্যান্ড থেকে আমরা অনেকদিন কোনো অ্যালবাম গান পাচ্ছি না, এর কারণটি কি? 2006 সালের লাস্ট আসলে ওইটা এটা একটা স্টোরি হচ্ছে কি, আমি তো নিজেই গান করতাম, সুর করতাম। আর ব্যান্ড যেটা হয়েছিল যে আমার টনি ভাই, ব্ল্যাকের টনি ভাই যে ড্রামস করতেন, উনি একটা অ্যালবাম করছিলেন স্বপ্নচূড়া, ওইখানে আমার ফার্স্ট গান যায়। ওইটাও কিন্তু ব্যান্ডের নামে যায়, বিকজ ওইটা ছিল একটা ব্যান্ড মিক্সড অ্যালবাম। আচ্ছা সো ব্যান্ডটা ফর্ম করা হয়েছে কিন্তু ওই জন্যই, আদারওয়াইজ কথা সুর সবই ছিল আমার। সো বেসিক্যালি ফার্স্ট অ্যালবামটা ব্যান্ডের নামে যাওয়ার কারণ হচ্ছে কি, প্রথমে ব্যান্ডের নামেই গানগুলো পরিচিত হয়েছে, সেজন্য আমি আর সলো নাম দিতে চাইনি, ব্যান্ডের নামে দিয়েছিলাম ওইটা। তখন এটাই রিজন ছিল। এখন যেটা হচ্ছে, আমাদের একটা পার্মানেন্ট সেটআপ হয়েছে, যেমন আমার ব্যান্ডে এখন গিটার প্লে করছে সেতু, ড্রামস রিয়াদ, ও মহাকালও প্লে করে, শামস আমার সাথে প্রথম থেকে আছে কি বেজে, আর কিবোর্ডে হচ্ছে রোমেল ভাই। সো আমাদের এখন সেটআপ ইজ পার্মানেন্ট, অনেকদিন ধরে আমরা পারফর্ম করছি, আমরা এখন রেগুলার প্র্যাকটিস করি, বাট প্র্যাকটিস রেকর্ডিং এর জন্য যে বসাবো এই জিনিসটা আসলে ইটস ভেরি টাফ ফর 5%। সো আপাতত যেটা করছি যে আমি নিজেই আমার সলো গুলাকেই আমরা প্র্যাকটিস করে পারফর্ম করছি। আর ব্যান্ডের মিউজিক রেডি করা হয়েছে, অনেক দিন ধরে রেডি করা হয়েছে সুর, কিছু কিছু সুর দেওয়া হয়েছে। তো ওইটা নিয়ে আসলে বসার সময়টা, সবাই ব্যস্ত এখন, সবাই মানে এখন লিরিক লেখার বাকি আছে। এবং সেটা কি একজনের উপর দায়িত্ব নাকি সবাই মিলে? না না, যেটা হচ্ছে এখানে উল্টা কাজ হচ্ছে, বিকজ আমি যেটা করি আমি নিজে লিখি, তারপরে শুট করা হয়। এখানে আগে সুর হয়ে গেছে, ওইটার উপর লিখছি। সো আই থিঙ্ক যে এখানে ব্যান্ড মেম্বারসদের ইনপুটস গুলাও থাকছে, বিকজ তারা আগে কাজটা করেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স আর কি। হ্যাঁ, আসবো। আমরা একজন দর্শক বন্ধু অপেক্ষা করছে আপনার সাথে কথা বলার জন্য। হ্যালো হ্যালো, জি, শুভ সকাল। হ্যালো জি, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম তপু ভাই। হ্যাঁ আপু, কেমন আছেন? ভালো আছেন? এই তো আপু চলছে, আপনি কেমন আছেন? জি আছি, আল্লাহর রহমতে ভালো। আপনার গান আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আপু। প্রথম থেকে আপনার গানের খুবই ভক্ত, এখনো আছি। ওই সোনামের যে ভুবনডাঙ্গা হাসি গানটা, এটা কোন অ্যালবামের আসলে আমি বুঝতে পারছি না, আমাকে অ্যালবামের নামটা কাইন্ডলি বলবেন, আর গানটা প্লিজ একটু আমার জন্য গেয়ে শোনাবেন, খুশি হব। ভুবনডাঙ্গার হাসি, এটা ভুবনডাঙ্গার ন্যান্সির সঙ্গে আপনার ডুয়েট। হ্যাঁ, এটা আসলে লিরিক টিউন ছিল প্রিন্স ভাইয়ের, এটা অপরাজিতা অ্যালবামের, এটা একটা মিক্সড অ্যালবাম। এটার কথা সুর প্রিন্স ভাই, আপনি রিটেলে গিয়ে খোঁজ নিলেই পাবেন অপরাজিতা অ্যালবাম। এবং এটি আপনার প্রথম অন্য কারো সুরে এবং কথায় গান করা। সাধারণত এটা আপনি করেন না নাকি করা হয় না, কোনটি তবু ভাই? আসলে আমি নিজের লিরিক এবং টিউনে কমফোর্টেবল অনেক, বাট অ্যাজ লং অ্যাজ প্রিন্স মাহমুদ একজন আমাদের লেজেন্ড আমার কাছে মনে হয়। অনেক সুন্দর সুন্দর গান আছে যেগুলো জেমস ভাই করেছেন, বাচ্চু ভাই গেয়েছেন। সো উনি আসলে আমাদের সব পায়োনিয়ারদের গান উনি করেছেন। সো ওনার গান করাটা আমার জন্য লাকের ব্যাপার আমি মনে করেছি। আমরা এই গানটি শুনি। আচ্ছা, এটা কর্ডগুলো আসলে মনে নাই, দেখি দুই লাইন করছেন। সোনা সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, হারাবো হৃদয় টানে ভালোবাসার একটু মানে, ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি, আবেগী মেঘের ভেতর পৃথিবীর সব আদর, তুমি হবে আমার ভেবে দু চোখ বুঝি,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। এই গানটি করতে কেমন লেগেছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে? এটা অ্যামেজিং, এটা একটা অনেক সুন্দর একটা গান। আমি মনে করি যে এটা ভবিষ্যতে অনেক দিন ধরে মানুষ এই গানটা শুনবে এবং শ্রোতারা গ্রহণ করেছে Exactly, এই গানটি। এবার জানতে চাইবো ভাইয়া আছে প্রথমেই যখন একজন শিল্পী সঙ্গীত শুরু করে তার ছোটবেলার দিকে তাকালে দেখা যাবে যে বেসিকটা শেখার পরে হয়তোবা সে ভালোবেসে নজরুল কিংবা রবীন্দ্রর দিকে গিয়েছে বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত করতে ভালোবাসেন। আপনার ক্ষেত্রে এটার কি অবস্থা? আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার আসলে ওরকম ভাবে আমি বেসিক শেখা যেটা ওই জিনিসটা আমার হয়নি এভাবে। আমার যেটা হচ্ছে, আমার বাসায় বোন গান শিখতো, আমার ভাইয়া তবলা শিখেছিল এবং আপনি? আমি আর কি দেখেছি এগুলা। আচ্ছা। তারা কেউই আর গান বা এগুলো কন্টিনিউ করে নাই, বিকজ হয়তো শেখানো হয়েছে বলে ওইটার প্রতি মানুষ যেটা পায় সমাজে আকর্ষণ থাকে না, আর আপনাকে শেখানো হয়নি বলেই আপনি। আমার অনেক অনেক ভালোবাসা ছিল গানের জন্য এবং আমি সবসময় গান শুনতাম, গান করতে চাইতাম। সো আমার আসলে ব্যাপার হচ্ছে সব ধরনের গানই আমি ছোটবেলায় শুনেছি, রবীন্দ্র, নজরুল, বাইরের গান, ইংলিশ গান, সব শুনে আমার মধ্যে একটা ভালো লাগার একটা স্টাইল ক্রিয়েট হয়েছে যে এই সব সুরগুলাই আমাকে টাচ করে। সো আমার এখন যেসব গান সেসব গানে ওই সুরগুলাই ঘোরাফেরা করছে। সো ওই জন্য ওইটার জন্য একটা আলাদা স্টাইল হয়ে গেছে। আমি আর কোনো নজরুল বা রবীন্দ্র ওখানে ওইদিকে ডাইভার্ট হইনি। তবে আমার যেটা মনে হয় যে আমাদের দেশের কালচারকে বা আমাদের দেশের সংস্কৃতি গানের ক্ষেত্রে আরো রিচ করতে হলে আমার মনে হয় যে যতটা বেশি সিঙ্গার দরকার তার চেয়ে বেশি সুরকার এবং গীতিকার দরকার, তাহলে নতুন নতুন ক্রিয়েশন হবে। সো আমি অলওয়েজ সাপোর্ট করি যারা গান সুর করে, লিরিক লেখে, এদেরকে আরো বেশি লালন পালন করা উচিত, আমাদের আরো বেশি প্রমোট করা উচিত, বিকজ দে আর দ্য মেইন ক্রিয়েটর। আই থিঙ্ক তারাই আমাদের সংস্কৃতিকে এনরিচ করছে ডে বাই ডে। সো তাদের প্রতি আমার অলওয়েজ শুভেচ্ছা এবং শুভকামনা বেশি আর কি, রেসপেক্টটা বেশি। কখনো গুনগুন করে সবাই গায়ে আমরা নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে? গুনগুন করে গাওয়া হয়েছে, বাট এখন গুনগুন করতে বলবো না। আচ্ছা ঠিক আছে, বাট আই ডেফিনেটলি সিং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতই বেশি করি আর কি। আচ্ছা, তো এইটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে রবীন্দ্রসঙ্গীত ভবিষ্যতে? আমি এটা আর কি এখনো প্রিপেয়ার্ড মনে করি না নিজেকে, বাট ডেফিনেটলি ভবিষ্যতে ইনশাআল্লাহ আই উইল ডু সামথিং অন রবীন্দ্রসঙ্গীত ইনশাআল্লাহ। জি, এবং প্রত্যেকেই যখন অ্যালবাম বের করে সেই অ্যালবাম থেকে গানের মিউজিক ভিডিও আমরা এখন দেখতে পারি, এবং মিউজিক ভিডিওটা এখন আমরা বলবো যে সব শিল্পীরাই তাদের গানের মিউজিক ভিডিও বের করছে। সেক্ষেত্রে আর তোমাকে অ্যালবাম থেকে মিউজিক ভিডিও বের করার ইচ্ছা আছে? আমার যেটা হচ্ছে মিউজিক ভিডিওটা আসলে মানুষের গানটাকে প্রচারের জন্য, বাট এই যে এটা প্রচারের জন্য, শুধুমাত্রই প্রচারের জন্য, আর কিছুর জন্য না মিউজিক ভিডিওটা, আমার কাছে যেটা মনে হয়। সো ওই প্রচারের জন্য আমি প্ল্যান করেছি যে আমার আর তোমাকে অ্যালবামের যে টাইটেল ট্র্যাক আর তোমাকে ওইটা, আর ভবিষ্যতে এভাবে না একটা গান আছে আমার, এভাবে না এই গান দুইটার মিউজিক ভিডিও করা। এইভাবে না গানটার পেছনের গল্প জানতে চাইবো, কিন্তু তার আগে একজন দর্শক অপেক্ষা করছে, কলটা নেই। হ্যালো, আমি ঢাকা থেকে মাহবুব ইসমাইল বলছি। কেমন আছেন মাহবুব ভাই আপনি? হ্যাঁ ভালো আছি, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। অনেক ধন্যবাদ। মানে এই প্রোগ্রামটা আমরা রেগুলার চাচ্ছি, মানে প্রত্যেকদিন চাচ্ছি এই প্রোগ্রামটা, সকালে রৌদ্রটা তো প্রত্যেকদিনই উঠে। আচ্ছা, আমি তপু ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি জি, হ্যাঁ তপু ভাইয়া, অনেকদিন পর কিন্তু আপনার সাথে কথা হচ্ছে। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমার রিকোয়েস্টের গানটি তো গেয়ে ফেললেন। আচ্ছা, আর আমার পরিবার থেকে একটি গানের রিকোয়েস্ট আছে, ওই এক পায়ের উপর আর অন্য পা খালি। আর তপু ভাইয়া, গানের পরেও কিন্তু আপনার আরেকটা গুণ আছে, চমৎকার পারফরমেন্স করেন। সেই একটি চলচ্চিত্রে আমরা পেলাম, এরপরে কি কোনো চলচ্চিত্র পাচ্ছি কিনা একটু প্লিজ বলুন। ধন্যবাদ মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। তপু ভাই, উনি যেটা বলেছেন যে চলচ্চিত্র, আসলে এই উত্তরটা দিতে দিতে যাই হোক আজীবন দিব, অসুবিধা নেই। যতদিন না পর্যন্ত আপনাকে আমরা পরবর্তী কোনো চলচ্চিত্রে কিংবা নাটকে নিয়মিত পাচ্ছি। যেটা হচ্ছে ডেফিনেটলি আমার এই রেসপন্সটা, বিকজ আই থিঙ্ক যে আমার পারফরমেন্স আসলে ভালো হয়েছিল, এখনো মানুষ মিস করছে ওটা। আসলে ভাই আমার অ্যাক্টিংটা, আমি অত কনফিডেন্ট না, আমি অ্যাক্টিং মানে শিখিনি তো কোনো সময়, বা ওইরকম আগ্রহ কোনো সময় ছিল না। আমি থার্ড পার্সনে অনেকে আমাকে হেল্প করেছিল, ফারুকি ভাই, তিশা, মুশারফ করিম, মারজুক ভাই, যারা ছিল টিমের সবাই, ছবি হলের। সো এই জন্যই আসলে পেরেছি। সো এরকম একটা টিম দরকার আমার নেক্সট অ্যাক্টিং এর জন্য। ডেফিনেটলি এরকম টিম যদি পাই
ভালো ডাইরেক্টর হলে আই উইল ডেফিনেটলি ডু অ্যাক্টিং ইনশাআল্লাহ। কথা বলছিলাম এইভাবে না, এই গানটি নিয়ে। আগে গানটি শুনি, তারপরে এর পেছনের আচ্ছা। গল্পটি শুনতে চাইবো। মার কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয় হতে পারে, সত্যি শুধু আমার নয়, কোটি প্রাণে ঘুরে ফেরে পৃথিবী ময়না। এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না, না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। যদি স্কুল টিচারটা বন্ধু হতো, হোমওয়ার্ক একটু কম কম দিত, পড়তে হতো না কিছুই মুখস্থ, স্কুল জীবনে কিছু শেখা হতো, যা হতে চেয়েছো তা হয়েছ কি, নাকি সমাজের চাপে হতেই পারোনি, মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে সুট পরা কর্মচারী। না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না, না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। যদি নেতাগুলো একটু ভালো হতো, যা মুখে বলতো করে দেখাতো, তবে দেশটা স্বর্গে পরিণত না হলেও কাছাকাছি যেত। ঘুষ খাওয়া আজ অনুমোদিত, কিছু দিনে হবে কালচারে পরিণত, সৎ মানুষের আজ মাথা নত, অনেক তো বলো বলো আর কত, অর্থই নাকি অনর্থের মূল, আমি বুঝে গেছি এ কথা একদম ভুল, অর্থের জোরে ধর্ম ভুল, অর্থের জোরে বাচ্চাদের স্কুল। না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। মহাজগতে কোটি কোটি তারা, চারিদিকে কোটি গ্রহে ভরা, এর মাঝে পৃথিবী আর আমরা, দেখো কত ক্ষুদ্র লোভ লালসা, আজ তুমি আছো হবে কাল বিগত, এ কথা ভুলে ভাবো কি পেয়েছো কত, ভালোবাসা তাও নেই আগের মতো, শান্তির আশাতে সব যুদ্ধ রক্ত। না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না, না এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। যারা শুধু বলে থাকে যে তপু রোমান্টিক গান করে, তাদের এবার মনে হয় ভুল ভাঙলো, কারণ গানটি শুনে বোঝা যাচ্ছে এটি একটি সমাজ সচেতনতা বৃদ্ধির গান। এই গানটির পেছনের গল্প এবার শুনি। আচ্ছা, পেছনের গল্প হচ্ছে কি, আমি যেটা এতদিন আমার যেটা ছিল ম্যাক্সিমাম লাভ সংস ছিল, সো আই থিঙ্ক অ্যাজ আই হ্যাভ ফাউন্ড মাই লাভ, সো এখন একটু অন্যদিকে ডাইভার্ট হচ্ছি, এবং আমি আসলে সময়ের সাথে সাথে ম্যাচুরিটি বাড়ে, এবং আমার মনে হয় যে আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, যেটা আর কি আমার যে সুন্দর চিন্তাগুলো বা আমার যে চিন্তাগুলোকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, সেগুলো নিয়ে আমি গান করার একটা প্ল্যান করেছি, এবং আমার নেক্সট সবগুলো অ্যালবামে এরকম গান রাখার ইচ্ছা আছে। আর আমার এইভাবে না গানের যেটা হচ্ছে যে এটা ইটস ভেরি সিম্পল, এই কথাগুলো গানের যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি যে মিথ্যা ঘুষ খাওয়া হচ্ছে অপরাধ, তারপরেও চারিদিকে হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের অনেক লিডারদের দেখছি মুখে যা বলছে তারা সেই জিনিসটা পালন করতে পারছেন না,
সো এই সিম্পল কথাগুলোকে আমি আমার যারা শ্রোতা ফ্যান্স আছে তাদেরকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি, যাতে এই গানটা যদি যখন তারা শুনবে তারা যাতে কিছুটা হলেও যাতে সচেতন হয়, কিছুটা হলেও যাতে তার মনটাকে সুন্দর করতে পারে। আর আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে গিয়ে যদি স্কুল টিচারটা বন্ধু হতো, হোমওয়ার্ক একটু কম কম দিত। আমি আমার আশেপাশের যত পিচ্ছি ছেলে মেয়ে দেখি সব সারাক্ষণ পড়ছে, তারা এই স্কুল করে এসে, এবং স্কুল একটা ভয়, আবার স্কুল করে এসে কোচিং এ যাচ্ছে, সারাক্ষণই তাদের পড়া। তো আমার যেটা মনে হয় যে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য আরো কিছুটা ফ্রিডম তাদের দরকার, তাদের নিজেদের চিন্তাগুলোকে বিকাশের জন্য। একেবারে যাতে সারাক্ষণ বইপত্রের মধ্যে ডুবে থাকলে তার অন্যান্য বিকাশগুলো কিন্তু হবে না। সো আমার এটা পার্সোনাল ভিউ, এটা আমি কাউকে বলছি না এটা নিয়ে পার্সু করার জন্য, দিস ইজ ভেরি পার্সোনাল ফর মি। আমার মনে হয় যে আরো ফ্রিডম দরকার বাচ্চাদের। আপনি যে উপলব্ধি করেছেন তাই আপনি গানের মাধ্যমে প্রকাশ করেছেন, এবং এই ধরনের গান আপনার কাছ থেকে আপনি বলছিলেন যে প্রত্যেকটা অ্যালবামে পাবো, এবং আমরাও সেই প্রত্যাশা করছি। ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর সকালবেলা রৌদ্রের এই আয়োজনে। একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার। তপু ভাইয়ের কাছ থেকে জেনে নেই সেই গোপন কথাটা, যে গোপন কথাটা এখন আর অবশ্য গোপন নেই, তাই না তপু ভাই? সবাই জানে গোপন কথাটা। মোটামুটি এটা যাত্রী ব্যান্ডের একটি গান। এটা যাত্রী ব্যান্ডের ওই যে ফার্স্ট অ্যালবামে, ঠিক। এটা গানটার একটা সিক্রেট, সেটা হচ্ছে গিয়ে গানের মাঝখানে 4 লাইন লিখেছে আমার এক ফ্রেন্ড। ওর নাম হচ্ছে, কোন 4 লাইনটি আমরা পুরোটা কি শুনতে পারবো এখন? আচ্ছা ঠিক আছে। একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার। একবার শুনে ভুলে যেও, বারবার হলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন। আধারে নীলিমা তোমাকে আজ খুঁজতে চায়, জানি না কোথায় পাবো তোমায়। একবার এসে দেখো আমায়। এই 4টা লাইন হচ্ছে আমার ফ্রেন্ডের। আচ্ছা, ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, হোক তবু করে শিকার। পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার। কপালে যা আছে লেখা, মনে যদি পায়ও ব্যথা, দেখে নেব আমি এর শেষ। মিথ্যে অভিনয় আর নয়, ভালো আছি বেশ। মন আধারে নীলিমায় তোমাকে আজ খুঁজতে চাই, জানি না কোথায় পাবো তোমায়। একবার এসে দেখো। এবার গোপন কথাটা আর গোপন না থাকুক, এই গানটি কার জন্য ছিল তপু ভাই? এই কোয়েশ্চেনটা আসলে ভেরি কমন, যে এক পায়ে নুপুর কার জন্য, মেয়ে কার জন্য, একটা গোপন কথা। আসলে যেটা হচ্ছে কি, আমি যখন একটা গান করি তখন একটা কল্পনার একটা ক্যারেক্টার থাকে, আর একটা কল্পনার একটা সিন বা স্টোরি থাকে। ওইটার উপর বেস করে গানগুলো লেখা হয়, এবং কল্পনায় এক একটা নায়িকা এক এক রকম। আচ্ছা, তো একটা গোপন কথা ওরকম একটা নায়িকাকে নিয়ে করা হয়েছে। এই আর জীবনে তো কোনোদিন প্রেম করা হয়নি, একটাই প্রেম করেছি, এটা আমার ওয়াইফের সাথে। তো আমার স্বপ্নের রাজকন্যা এখন সেই। আচ্ছা,
সো এই বেসিক সব গোপন কথা তাকে নিয়ে এখন করা হচ্ছে। এই যে বলছিলেন গান লেখার যা আপনি দেখছেন বা যা আশেপাশে হচ্ছে এই সব কিছু নিয়ে আপনি গান লিখছেন, এই ব্যাপারটা আরেকটু ব্রড করে কি আমাদেরকে বলবেন? কারণ যারা এখন গান লিখতে, আপনি বলছিলেন যে গীতিকার এবং সুরকারের আমাদের দেশের অভাব, তো যারা আগ্রহী, যারা নতুন আছে, তারা এই ব্যাপারে কি করতে পারে? আমার মনে হয় এটা লেখার জন্য অবজারভেশনটা আমার যেটা পড়তে হয়, ডেফিনেটলি অনেক জানা বেটার, সবকিছু জানা, আগের বড় বড় রাইটার্সদের ভিউজ গুলাকে জানা, প্লাস নিজের ভিউ, এটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা যদি জানা না হয় তাহলে আমি মনে করি যে অবজারভেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমার আশেপাশে কি হচ্ছে। একটা একটা ছোট্ট একটা সিন নিয়ে একটা গান হতে পারে, একটা সুন্দর একটা সিন শুধু। তারপরে হচ্ছে আমাদের আশেপাশে অনেক ধরনের প্রবলেমস থাকে, ওগুলো নিয়েও গান হতে পারে। সো আমার মনে হয় যে এগুলো অবজার্ভ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ওইটাকে লেখার মাধ্যমে ফুটে তোলা হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজের কাজ। আর আমার যেটা মনে হয় যে লেখাটা যত ইজি হবে, মানুষের সাথে তত বেশি কমিউনিকেটিভ হবে, রাদার দ্যান টাফ ওয়ার্ডস দিয়ে ওইটাকে, যেটা বুঝতে এই সময়ের জন্য আর কি বুঝতে অসুবিধা। ইজি ভাবে, যতটা সহজ ভাবে একটা জটিল জিনিসকে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় যে গান লেখার মধ্যে এটাই হচ্ছে বড় এক্সপার্টিজ আর কি, দরকার যেটা সবার। এবং সুরের ক্ষেত্রে সুরটা একজনের এক একটা ভালো লাগে। সো ওই কথাগুলোকে যেই সুরটা বেশি প্রজেক্ট করে, সুরের উঠানামা, সেইভাবে সুর করা উচিত আমার মনে হয়। যে এখন একটা সমাজ সচেতনতামূলক গানে যদি আমি রোমান্টিক সুর দিই, ওই জিনিসটা কিন্তু ম্যাচ হবে না। সো ওই রকম হওয়া উচিত। তো এই জন্য গান শোনার দরকার, অনেক শেখারও দরকার। ডেফিনেটলি সবই দরকার। আপনি নিশ্চয়ই এখনো শিখছেন, কারণ শেখার কোনো শেষ নেই। এবং সেই ক্ষেত্রে আপনি নিজের ক্ষেত্রে গুরু কাকে বলে চিন্তা করেন বা কাকে মানেন? গুরু আসলে ওইভাবে তো শেখার না। আমি কিছু কিছু স্যারের কাছে শিখেছি, ছোটবেলায় একজন স্যারের কাছে শিখতাম, তার নামটা আমার মনে, অনেক ছোট শিখতাম কি আর কি, বোন শিখতো, আমি একটু দেখতাম। তারপরে আমি ছায়ানটের লাবলু স্যারের কাছে কয়েকদিন করেছি, তালিম নিয়েছি। এরপরে আমি নিজেই আর কি ওই প্র্যাকটিস গুলো রেগুলার করার চেষ্টা করি এবং গান শুনি, এটাই। এবং প্রত্যেক শিল্পীরই দেখা যায় অন্য কারো না কারো গান ভীষণ পছন্দের। তো সেক্ষেত্রে আপনার, আমাদের দেশের বা দেশের বাইরে যার কথা বলি, কার গান সবচেয়ে বেশি পছন্দ? আমার ছোটবেলায় যারা ইন্সপায়ার্ড, তারা হচ্ছেন, আমাদের দেশে তো অনেকের গান শুনতাম, বাট আমার মেইনলি ইম্প্যাক্ট করেছিল যেটা হচ্ছে গিয়ে মাইকেল জ্যাকসনের গান শুনতাম ছোটবেলায় আর কি, হ্যাঁ সবারই। তারপরে হচ্ছে লাকি আলির গান শুনতাম, অঞ্জন দত্তের গান শুনতাম, ব্রায়ান অ্যাডামসের গান শুনতাম। এগুলো সবই। এবং আমাদের দেশের তো অনেকেরই গান শুনতাম, সবার। দেশের তো সেই এলআরবি, ফিলিং। একটা সময় আপনি নিজেই তাদের কনসার্টে যেতেন। হ্যাঁ, ডেফিনেটলি। এবং পরবর্তী সময় দেখা গেছে যে তাদের সাথে কনসার্ট করেছেন। তবু ভাই সেই সময়ের ফিলিংসটা কেমন? এটা হচ্ছে স্বপ্ন পূরণ আর কি, ড্রিমস কাম ট্রু, এরকম একটা ব্যাপার। অবশ্যই অনেক আমি প্রাউড ফিল করতাম, আর স্বপ্নের মতো লাগতো, তখন স্বপ্নের মতো লাগতো যে এদের একদিন আমি নিচে ছিলাম, এখন তাদের সাথে স্টেজে। সো ইটস ভেরি অনার্ড আই থিংক। এবং এই কনসার্ট নিয়ে দেশের বাইরেও আপনারা গিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের যে বাংলাদেশের গানের প্রতি যে ভালোবাসা, সেই সম্পর্কে জানতে চাই। আমরা এখানে বসে উপলব্ধি করতে পারি না, কিন্তু আপনারা যখন বলেন তখন ওদের কষ্টটা কিছু হলেও হয়তো বুঝতে পারি। এটা হচ্ছে যে যত দূরে যাওয়া যায়, আমাদের দেশ থেকে যত দূরে যাবেন তত যাবা আর কি, তত টান কিন্তু বাড়ে। তা গানের ক্ষেত্রে দেশের ভালোবাসা সবকিছু কিন্তু বেড়ে যায়। সো আমরা যখন যাই, ওদের ওখানে যে রিসেপশনটা হয়, মানে অন্যরকম। এটা মানে ওইটা তখনই বোঝা যায় তারা কত মিস করে বাংলাদেশকে, বাংলাদেশের গান, বাংলাদেশের সবকিছু তারা মিস করে। সো এটা আমরা বুঝতে পারি। এবং ঘুরে ফিরে যদি আবার আপনার গানের দিকে আসি, এক পায়ে নূপুর একজন দর্শক বন্ধু এর জন্য অনুরোধ করেছিলেন। আমরা এই গানটি দিয়ে শেষ করব, কিন্তু তার আগে জানতে চাইবো যে এই গানের পেছনের গল্প। আচ্ছা, এই গানের পেছনের গল্প, এটা লিখেছিলাম আমি আই থিংক 2002 এরকম। সো তখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তাম, এবং তখন মানে এক পায়ে নূপুরের প্রচলনটা তখন অত ছিল না। আমি একজনকে দেখেছিলাম যেরকম একটা নূপুর পরা। সো ওই সিনটা আমার খুব ভালো লেগেছিল, মানে জিনিসটা অনেক সুন্দর লেগেছিল। আচ্ছা। সো এক পায়ে নূপুর কথাটা
ওখান থেকে এসেছে। আদারওয়াইজ গানটা পুরোটাই হচ্ছে একটা খুব কি বলবো একদম সাধারণ ছেলের প্রেমের আকুতি আর কি। তো বেসিক হচ্ছে কি একটা সিম্পল সেলফলেস একটা লাভের অ্যাপ্রোচ এই গানটার মধ্যে ফুটে উঠছে। সো বেসিক থিম এটাই আর কি। এবং পরবর্তী সময় এই গানটি আপনি আনিল আপুর সাথে গেয়েছেন, ডুয়েট করেছিলাম। জি, এবং এটা ফুয়াদ ফিচারিং মিক্স করেছিল, আগে অ্যারেঞ্জমেন্ট করেছিল ফুয়াদ ভাই। সো এটা ছিল নূপুর 2 আর নূপুর 2। হ্যাঁ, ওইটা তখন আরো বেশি বুস্ট হয়। হ্যাঁ, এই তো। আর আনিল আপুর সাথে আসলে আমার ওই গানটা ইট ওয়াজ মানে ম্যাচটা খুব ভালো হয়েছিল আমাদের। আরেকটি গান আছে মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, সেই গানটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে এই মুহূর্তে। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনোনি। ভালো লাগে না তোমার কথা বলেছি বারবার, তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার। সবই ছিল ভালোবাসা, বুঝলে না বুঝতে যদি দেখতে আমার লাগছে অচেনা। তুমি আমি দিয়েছি পারি দুজনে এপার ওপার, সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনা। জানি তুমি আমায় এখনো চিনতে পারোনি, ভালোবেসে ডাকবে যখন আসবো তখনই। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনোনি। অনেক ধন্যবাদ। বলছিলেন আপনার বোন এবং ভাই গান এবং সেই সঙ্গে তবলা শিখেছিলেন, সেই সময় বাবা মার হয়তো মনে হয়নি ছোট্ট ছেলে তপুটারও গানের প্রতি অনেক বেশি আগ্রহ, কিন্তু এখন যখন তারা দেখে তপুর প্রতি দেশের সকলের কত ভালোবাসা, তারা তপুর গান কত ভালোবাসেন, তখন বাবা মার কি অনুভূত হয়? ডেফিনেটলি আমার মনে হয় যে বাবা মার খুশি হচ্ছে সবচেয়ে একটা বড় লাইফের বিশাল অ্যাচিভমেন্ট আমার মনে হয়। আমার বাবা মা খুশি হয়েছিলেন একসময় যখন আমি স্ট্যান্ড করেছিলাম এসএসসি, ওই সময় একবার খুশি হয়েছিলেন, আর এখন তারা আমার এই অ্যাচিভমেন্ট দেখে খুশি। সো আমি মনে করি যে এটা আমারও অনেক ভালো লাগার ব্যাপার, এবং থ্যাঙ্কস টু যারা আমার গান শুনছেন, যারা আমার গান পছন্দ করে আমাকে রিকগনিশন দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমার বাবা মা খুশি হয়েছেন, সো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার গান নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? আমার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এক নম্বর হচ্ছে কি আমি অনেক গান লিখে যেতে চাই, যেগুলো মানুষ আমার না থাকলেও যাতে আমার গানগুলো শুনে আমাকে মনে করে, এইটা আমার চাওয়া। এবং যত ধরনের সিচুয়েশন আছে মানুষের লাইফের, সবগুলো কভার করতে না পারলেও যতগুলো করা সম্ভব সবগুলো নিয়ে গান করার চেষ্টা করব। যদি এটা টাফ অনেক, আমাদের আগে রবীন্দ্রনাথ সবকিছু লেখা শেষ তাদের। জি, এটা একদম ঠিক কথা। I will try my best to find the gaps.
আর যেটা হচ্ছে মিউজিক নিয়ে আমাদের যাতে যারা মিউজিশিয়ানস আছে তারা যাতে প্রপারলি রেমুনারেশন প্লাস হচ্ছে তাদের আর্নিংস হয়, তারা যাতে নিশ্চিন্তভাবে গান করতে পারে, এই জন্য আমি কাজ করতে চাই। এটাই হচ্ছে আমার বেসিক্যালি মিউজিক নিয়ে আর কি। এবং আপনি সম্প্রতি পেশাগত হিসেবে একটি গানের সঙ্গে জড়িত, সেই সম্পর্কে ভাই আপনার কাছ থেকে আমি একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস কোম্পানিতে আছি, যেখানে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে গান। সো আমার মনে হয় যে ওইখানে আমি চেষ্টা করছি যাতে এই গানগুলোর থেকে প্রপার রেভিনিউ আসে এবং আর্টিস্টরা যাতে ওই রেভিনিউগুলো পায়। সো এই একটা সিস্টেম ডেভেলপের চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে এটা সাকসেসফুল হয়। অবশ্যই। এবং সেক্ষেত্রে যাত্রীকে নিয়ে, এটা ছিল তপুর পরিকল্পনা, কিন্তু যাত্রী ব্যান্ডকে নিয়ে তপুর কি পরিকল্পনা আছে? যাত্রী ব্যান্ডকে নিয়ে, যাত্রী ইজ মাই ফ্যামিলি। আমরা সবাই ফ্রেন্ডস ফ্যামিলির মতো, আমরা একসাথে হ্যাং আউট করি, আমরা একসাথে ঘোরাফেরা করি। সামনে শামসের বাচ্চার জন্মদিন, আচ্ছা, সো সবারই বিয়ে হয়ে গেছে, সবার এখন বেবি হচ্ছে দুজন করে। সো আমরা ফ্যামিলি হিসাবে আমরা ভালো লাগার জন্য মিউজিক করি। সো এই ভালো লাগাটা যাতে সবার থাকে, আমরা যাতে সব সময় একসাথে কন্টিনিউ করতে পারি। অ্যালবাম না করুক ইটস ওকে, আমি গান করছি, কিন্তু আমাদের অ্যালবাম দরকার যাত্রী থেকে। আমি গান করছি, ওইটা যখন ওরা করে এটা যাত্রী স্টাইলের হয়ে যায়। সো রেকর্ডিং না করলেও আমাদের যারা ফ্যানস আছে তারা আমার গানগুলো যাত্রীর ফ্লেভারে পাবে। সো দ্যাটস মাই প্রমিস। আমরা অপেক্ষায় রইলাম যে যাত্রী ব্যান্ড থেকে আমরা শীঘ্রই একটি অ্যালবাম পাবো। আর ভাই, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের বলবো যে আপনারা ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু বাংলা ভিশন এবং থ্যাঙ্কস টু কায়নাত এন্ড যারা আছেন ক্রুজ, মেকআপ, লাইটস, সবাইকে ধন্যবাদ। আর যারা ফ্যান্স আছেন, দর্শক আছেন, তারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো আপনাদের জন্য গান করতে পারি, এই জন্য সবসময় আমার জন্য দোয়া রাখবেন। আর এই তো, আর ভালোবেসে যাবেন যেরকম ভাবে এখন বাসছেন, ভবিষ্যতেও সেম ভাবে বাসবেন। সারা জীবনে আপনাকে ভালোবাসবো, আপনার গানকে ভালোবাসবো। ভালোবাসা দিবস হচ্ছে সামনে, তো বিয়ের পরে যে আপনার প্রথম ভালোবাসা দিবস, এই উপলক্ষে আপনার বিশেষ কিছু আছে কি ভাইয়া? আমাদের জন্য না হোক, ভাবির জন্য। আচ্ছা, আমি যেটা হচ্ছে আমার ওয়াইফকে আমি খুব বেশি গান শোনাই না। আচ্ছা, মাঝে মধ্যে শোনাই আর কি, মানে ডেডিকেটেড করে ওইরকম মানে পার্সোনাল থাকলে ওটা শোনানো হয় না। এই ভালোবাসা দিবসে আমি তার জন্য গান করব। ও, আমি শিওর যে ভাবি এই মুহূর্তে দেখছে এবং ভাবি খুব খুশি হয়ে গেছে এবং ওয়েট করছে যে কবে ভালোবাসা দিবস আসবে এবং স্পেশালি আপনি ভাবিকে গান শোনাবেন। আই উইল ডু ইট। ভাই, তাহলে আমরা গানটা শুনি, এক পায়ের নুপুর। তার আগে আমি দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিই। দর্শক বন্ধুরা, আজকের মতো সকালবেলা রোদ্দুরের এই আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সবসময় প্রত্যাশা করি যে থাকবেন বাংলা ভিশনের প্রতিটি আয়োজনের সঙ্গে। চলুন, এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এই চমৎকার গানটি দিয়ে শেষ করি আজকের সকালবেলার এই আয়োজন। এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি? বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট করে বলো যাবে কি? নয় নিচে আসা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তোরে আজও এক বন্ধুত্ব, আমার ছোট করে বলো যাবে কি? এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট করে বলো যাবে কি? আমার
ছোট তরে বলো যাবে কি